দিনশেষের রাঙা মুকুল। ভাসতে ভাসতে চুপসে গেছে কিছু রঙিন পালক, ছিঁড়ে গেছে আকাশি রঙের শিফন জর্জেট। যেতে যেতে অনেক দেখা পাখি, ফুল, ফল, গাছপালা ক্রমশ দূর থেকে দূরে মিলিয়েছে। সম্পর্কের বাঁধনগুলি আলগা এবং জটিলতর হয়ে উঠেছে যুগপৎ। ভাবনার সন্ধিতে সন্ধিতে অবিশ্বাস, এই নিয়েই বর্তমান চলা। বাঁকের মুখে চূর্ণী নদীর ঘোলা জলে প্লাবিত করেছে জনপদ। দেখতে পাই জলঙ্গির উচ্ছ্বাস, কত গৃহহারা মানুষ অসহায় দাঁড়িয়ে রয়েছে বুক গলা জলে। এই জলদর্পণে দেখি নিজের মুখ, ডুবুরি সেজে অতল গহ্বরে পা রাখার জায়গা খুঁজি। সাধ ছিল দেখব কোথাও কখনো যেন ক্ষমতার থাবা দাগ বসাতে না পারে। হায় রে পাগলা, মনটাকে তুই বাঁধ। মনটাকে সত্যিই কি বাঁধা যায়? চারিদিকে ক্ষমতার আস্ফালন, হিংসায় জ্বলে উঠছে আগুন। উড়ন্ত ছাইয়ের মধ্যে হাঁসফাঁস করছি আমরা, আর বড় মেজ সেজ ছোট কর্তারা গোপন কুলুঙ্গি থেকে বার করে আনছে অক্সিজেনের সিলিন্ডার। ধরতাইয়ের লোকজনও রয়েছে আগে পিছে। সবকিছুই কি অদ্ভুত, কাণ্ডজ্ঞানহীন। এখনো অন্তেবাসী বিলাসীবালারা অক্ষর চেনে না স্কুল। বাবা মা ছেলে মেয়ে সারা দিন পাথরের চাং ভাঙে, কাঠকুঠো জড়ো করে হিম থেকে বাঁচে। সারাদিনের পরিশ্রমী জট বাঁধা নানান প্রকল্প ক্রমশ আরো ঘন অন্ধকার নিয়ে খেলা করে। এই সবই তো অনুভবের মধ্যে ঢুকে পড়া ভাঙা কাঁচের টুকরো। কবিতার শরীর ডানার নুন স্বাদ পোড়া বারুদের গন্ধ। মাথার খুলির ভিতর যে যন্ত্রণা ছিঁড়ে খুঁড়ে খায়, তার কতটুকু উঠে আসে এই কালির অক্ষরে। দিনের শেষে সূর্যাস্তের রংটুকু মেখে আর্দ্র মগ্ন কবিতার পরিশ্রুত আঙুলগুলি আমাদের ক্ষতস্থান ধুইয়ে দেয় ওষুধে, ব্যান্ডেজে। এই পাওয়াটুকু ঘিরেই আমাদের নিরন্তর বয়ে যাওয়া। কবিতার নাম অলৌকিক ভাষা। জাদুবাড়ির বিছানাটি যেই স্পর্শ করলাম, অমনি আশ্চর্য ঘুম আমাকে টেনে নিল। মনে হলো 1000 বছর আমি ঘুমোতে পারিনি। মনে হলো এই ঘুম আর ভাঙবে না কোনো দিন। ঘুমের ভেতর আমি জলপরীদের সাথে খেলা করি, কোকিল হয়ে গান গাই, সেতারের সুর হয়ে বাজি, দাঁড়ে বসা কাকাতুয়ার সাথে কথা বলি। কখনো প্রজাপতি হয়ে ফুলে ফুলে উড়ে উড়ে বসি। তারপর হঠাৎ একদিন আমি ঘুমের বারান্দায় বেরিয়ে উঠোনে এসে দাঁড়ালাম। ঘুড়ি হতে বড় স্বাদ, আর কখন যেন ভোকারটা ঘুড়ি হয়ে উড়তে উড়তে আকাশ বাতাস তোলপাড় করে ফেলি। কিন্তু এ কি অলৌকিক কাণ্ড! কিছুতেই তো নিচে নামতে পারছি না। ক্লান্ত, ধস্ত, ফাটা, খোঁড়া কাঠামোর মধ্যে জমা আর্তনাদ। কেউ কি শুনতে পাচ্ছ? কেউ কি শুনতে পাচ্ছ? প্রতিধ্বনি ফিরে আসে, ফিরে আসে। হয়তো ছেঁড়া সুতোর কোনো অলৌকিক ভাষা জানা নেই, অলৌকিক ভাষা জানা নেই।
উদ্বাস্তু জীবনের কাব্য। মনে পড়ে না, শুধু শুনেছি। কবে একদিন মা, বাবা, ভাই বোন সবাই জড়ো হয়ে একসঙ্গে স্টেশনে অপেক্ষা করছিলাম। অনিশ্চিত ভবিষ্যতের কথা ভাবতে ভাবতে বাবা আমাদের এনে তুললেন অনিচ্ছুক এক আত্মীয়ের বাড়ি। সেখানে সাদা এবং কালোয় মেশানো দিনগুলো খুঁড়িয়ে খুঁড়িয়ে চলেছিল অসমর্থ মানুষের মতো। তারপর কাশবন থেকে ফুল ছিঁড়ে আনবার নেশায়, কাগজের উপর রং তুলি দিয়ে ছবি আঁকবার নেশায় দারুচিনি দ্বীপের মতো আমাদের চোখের সামনে জেগে উঠল এক টুকরো জমি। অর্থাৎ অবশেষে উদ্বাস্তু কলোনির 2.5 কাঠা পরিধির জীবন। আমার মনে পড়ে না, তবু পড়ে। ক্রমাগত ক্ষয়ে যেতে যেতে বাবা আমাদের মানুষ করবার চেষ্টায় দরজায় দরজায় ঘুরে বেড়িয়েছেন অর্ধেক ভিখারির মতো। বুকে গোপন ব্যথায় ক্ষত জমি জমার কাগজপত্র আঁকলে। এখন বর্তমান আমি চোখের সামনে মাঝে মাঝে স্পষ্ট দেখতে পাই আমার বাবার মতো অজস্র বৃদ্ধের শরীর, যাদের দেখি ক্রমাগত ক্ষয়ে যেতে যেতে এগিয়ে যায়, বেঁচে থাকবার আশায় খুঁজে নিতে চায় এতটুকু নিশ্চিত আশ্রয়। সেই কবে শিয়ালদা স্টেশনে নেমে অপেক্ষা করেছিল। তারপর রাজনীতির খেলায় এফোঁড় ওফোঁড় হয়ে অনিচ্ছুক দণ্ডকারণ্যের মাটি তাদের ফিরিয়ে দিয়েছে এবং অনাবাদী মরিচঝাঁপির চোখের কোনায় আবার বয়ে আনতে চেয়েছে এক টুকরো স্বপ্ন কি বাঁচার। মরিচঝাঁপিতে উদ্বাস্তু মানুষ তাদের পায়ের চিহ্ন এঁকে দিল। এ চিহ্ন মুছে যাবে না কোনোদিনই। ভবিষ্যতের শিশু এ চিহ্ন দেখেই জানতে পারবে তার গোলাপি আশা সে বর্জন করেছে। সুধাময়ের কাছে সুধাময়। এই প্রথম সুধাময়ের মুখোমুখি হল সুধাময়। সুধাময়ের হিংসা, ঈর্ষা, লোভ, তার তীর্যক হাসি সে গচ্ছিত রাখতে চাইল সুধাময়ের কাছে। সুধাময় জানে না কি করবে সে। সুধাময় জানে কেমন করে দান উল্টে দিতে হয়। আপোষ, অছিলা, সংশয় সুধাময়ের হাড়ের ভিতর গুনগুন করছে। আনুষ্ঠানিক দ্বন্দ্ব মুছে দিতে সুধাময় এখন সুধাময়ের চোখের দিকে তাকিয়ে তারিফ করছে। চারিদিকে নুলো হাতগুলিকে দেখিয়ে বলছে, ওগুলো তোমার নয়। সুধাময় চোখ নামিয়ে স্থির। জলডাঙার লীলায়িত মুদ্রায় ক্লান্ত সুধাময় তৃষ্ণার্ত হাত বাড়িয়েছে সুধাময়ের দিকে। শ্বেত নীরবতা। টেবিলের উপর খোলা পড়ে আছে সাদা পাতা ও কলম। আছে সেই নীল বা গোলাপি খাম, আছে নিঃশব্দ উচ্চারণ। কার কাছে
কি কথা বলার ছিল, লিখতে বসে যা আর হয়নি তো বলা, কে বা জানে সেই কথা। যার কাছে চিঠিখানি পৌঁছে যাবে কথা ছিল, আজও কি সে আছে অপেক্ষায়? সে কি অনন্ত প্রেমিক? পত্রহীন ডাকবাক্স অপেক্ষা বিলীন, ধুলো মেখে পড়ে আছে সাদা পাতা, নীল বা গোলাপি খাম, ঠিকানাবিহীন। পরস্পর। দুঃখ যেমন সুখ গিলে খায়, সুখও তেমন দুঃখের গলা টিপে ধরে। জড়াজড়ি করে আছে আলো ছায়া হয়ে, যদি তেমন বৃষ্টি নামে উথাল পাথাল, অঝোর ধারায় সব ভেসে যায়। চতুর্দিকে মোমের আলোর নরম মেঘে রাত্রি নামে, সুখের সাথী দুঃখের সাথী সব একাকার। সবাই জানে একই সাথে হাঁটতে হবে অনেক দূর। ভালোবাসা যেমন সারিয়ে তোলে গোপন ক্ষত, যেমন রাখে লুকিয়ে মনি ভালোবাসার, তেমনি দুঃখ আগলে রাখে সুখের মৌচাক। দুঃখ যেমন সুখ গিলে খায়, সুখও তেমন দুঃখের গলা টিপে ধরে। কবিতার নাম নিশ্চুপ কথারা। বাধ্য মেয়ের মতো একই গান গেয়ে ফিরছে ঝর্নার জল। বড় প্রাচীন আকাশ, পুঁথির দিকে চোখ মেলে দেখছে পাহাড়। নিজেই কথক ঠাকুর, বন জঙ্গল নদীকে সব কথা অজস্র বার শুনিয়েছে সে, তবুও আঁশ মেটে না। কত গুহা কন্দর, কত পশু পাখি তার আশ্রয়ে, তার কি কথা শোনার শেষ আছে? রোদ বৃষ্টি ঝড় জলের কত কথা, কত কথা মানুষ মানুষের। নিংড়ে নিও না, যতটুকু দিতে পারি ততটুকু ভালোবেসে নিও। দুই পাখার বিস্তারে যত রোদ মেখেছি এতদিন, সেই সব জড়ো করে আছি খড়কুটো। বাসা বাঁধবে নির্ভাঙা পাখি, নির্ভাঙা পাখি। হৃদিপদ্ম ভাসে জলে। যখন কেঁদেছি আমি, যখন ছেড়েছি রাত ঘুম, মধ্যরাত কড়া নাড়ে বেজে ওঠে দরবারি কানাড়ার ধুম। ব্যাকুল দোলায় দোলে মায়াবী কানন, জলছাপ জামা গায়ে এসেছে শ্রাবণ। যখন এসেছ তুমি, বসো দুপ্রহর, চুলের বিনুনি থেকে সাজাই অক্ষর। শ্রাবণ বেলার এই একা গানখানি মুছে যাবে সবটুকু, তবু তো জানি বাতাস বলেছে কানে কানে, সুরটুকু রেখে যাই সুমধুর তানে। অভিমানে ফিরিয়েছি মুখ,
কৌটো ভরে রেখে দিই সবটুকু সুখ, কৌটো ভরে রেখে দিই সবটুকু সুখ। নীরবতা প্রসঙ্গে কোনো কোনো কথা খুব নিচু স্বরেই বলতে হয়, কোনো কোনো স্বর নৈঃশব্দ ভিক্ষা করে। নীরবতাকে অতিক্রম করে যে সুর কান্নায় জড়িয়ে যায়, আমি সযত্নে তার বিনুনি বেঁধে দিই। বিনুনি বাঁধতে 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 যখন নদী হয়ে এগুতে থাকে, অন্য মনে তখন একটার পর একটা পাল তোলা নৌকো ভাসিয়ে দিতে থাকি, কিংবা নিজস্ব নির্মাণে নাচের মুদ্রাগুলিকে খুঁজতে খুঁজতে পৌঁছে যেতে চাই মোহনার বাঁকে। হঠাৎ চোখ খুলে দেখি কোথাও নদী নেই, শুধু ঘোলা জলের গর্জনে সেই নির্জন গান কাদা মেখে বসে আছে দুয়ারের পাশে। নতুন সেতুটি আর রঘুদার কথা। এই নতুন সেতুটির কথাই তোমাকে বলছিলাম। নিচে রেলবস্তি, বাজার, স্টুডিও, বঙ্কিমবাবুর হোমিওপ্যাথ ডাক্তারখানা আর রঘুদার হারমোনিয়াম সারাবার দোকান। ভোর 5টায় রেলবস্তির ঘুম ভাঙে। সেই থেকে সারাদিন, গভীর রাতেও অনেক কথা, অনেক ফিসফিসানি, বাজারের সূক্ষ্ম লেনদেন, স্টুডিওর দেয়াল জুড়ে হিন্দি নায়ক নায়িকার চিতাবাঘের পোস্টার, পাশে বঙ্কিমবাবুর চেম্বার, 10x8 চৌহদ্দিতে সন্ধে থেকে তাসের আড্ডা নির্মেঘ আকাশের মতো। এরই মধ্যে রঘুদার হারমোনিয়াম সারাবার দোকান। অনেকগুলি ভাঙা হারমোনিয়ামের মধ্যে মুখ গুজে রঘুদা সুর খোঁজেন। আচমকা এই রাস্তা থেকে ও রাস্তায় চলে যেতে গেলে যে বেসুর বেজে ওঠে, রঘুদা তা টের পান না। একটার পর একটা ভাঙা হারমোনিয়াম সারিয়ে উদারা মুদারা তারায় পৌঁছে যান তিনি। তারপর নতুন সেতুটির রেলিংগুলোকে দরবারি কানাড়ার সুরে বাঁধতে বাঁধতে একা একা মধ্যরাত্রে বাড়ি ফেরেন রঘুদা। তোমার কাছে এবার মাগি মরণ হতে যেন জাগি গানের সুরে। মরণ হতে যেন জাগি, দেবব্রত বিশ্বাসকে মনে রেখে। রোদ আর ছায়া মিশে ব্যাকুল বাতাস শুধু ডেকেছে আমাকে। পর্দা সরিয়ে আমি চোখ রাখি দূরে, বহু দূরে। নির্মোক ভেঙে তবে শুরু হোক চলা, পার হই কাদামাখা পদঘাট,
হাসতে হাসতে বুনো ফুলগুলি তুলে আনি রোজ। মনে হয় সবটুকু স্পর্শ করেছে সেই মন্দ্রিত স্বর। পথ ও পথিকের নিরন্তর বহতা উড়াল জাগিয়ে রাখে সেই সুর, ভাসিয়ে দেয় স্রোতের ভেলায়। দুলতে দুলতে দেখে আসি নীল দ্বীপ, সেখানে অনন্ত আকাশ তারা বিছানো পথে হেঁটে চলে অনায়াসে। রহস্যময় নূপুরগুলি বেজে ওঠে, যেন ভুলে যাই দহনের জ্বালা। মরণ হতে যেন বারবার ফিরে আসি জীবনের মঞ্জরিত আলোকলতায়। বাউল কথা। যে গান ভেসে আসছে, সে গান কি কোনো বাউল গেয়েছিল জয়দেবের মেলায়? কোনো অন্ধ ভিখারি ট্রেনে ট্রেনে ফিরেছিল গে? আমি জানি না আমার লোভের আঙুল কতখানি ছুঁয়ে থাকে একতারা তার। কিভাবে বাজাও তুমি বীণা? জানি না অন্য কোন মনে গেয়ে ওঠো গান। এখন আর কোনো দিন বাউলকে দেখি না। উজ্জ্বল কমলা রঙের রোদ কাঁপছে দুটি চোখের তারায়। নয়নতারা ফুলে যেন মিশেছে সূর্যাস্তের রং বীরভূমের গেরুয়া মাটিতে। ঘর এবং ঘরের বাইরের টুকরো কথারা গান হয়ে ঘুরে ঘুরে খুঁজে ফেরে অনন্ত আশ্রয়। জঙ্গল কথা। ক্ষুধার্ত এবং মৃত বাঘটির পাশে তৃষ্ণার্ত এবং মৃত হরিণ শাবক। ক্ষুধার্ত শিকারীর বন্দুক কাউকে ছাড়েনি। এই তিনজনের মধ্যে যা ঘটেছে তার বাইরে জঙ্গলের মধ্যে আর কি কি ঘটা সম্ভব ছিল? 1. হরিণটি পালিয়ে গেল, শিকারীর হাতে মারা পড়ল বাঘটি। 2. হরিণটি পালিয়ে গেল, বাঘের হাতে শিকারীর মৃত্যু। 3. বাঘটি হরিণ শিকার করে গভীর জঙ্গলে চলে গেল। 4. শিকারী, বাঘ এবং হরিণ তিনজনই বসে আছে সুযোগের অপেক্ষায়। এবার বলুন, ঠিক কোনটি ঘটলে আপনারা খুশি হতেন? বিষদুষ্ট সমাচার। আমরা কজন সপলুডো নিয়ে বসি, খেলায় মেতেছি, খেলাতেই মেতে থাকি। জানি না কখন দূরে সরে গেছে নদী, তৃষ্ণায় রেখে রুক্ষ এ মরুভূমি। উড়ে উড়ে যায় দিগন্ত ছোঁয়া পাখি, বিকেলের আলো ডানায় মেখেছে রং। আমরা কজন সাপলুডো নিয়ে বসে, মই কেড়ে নেবে চালাক বিচক্ষণ। ওঁত পেতে আছে তীক্ষ্ণ নখর নিয়ে, সুযোগ পেলেই দান উল্টাবে, তছনছ করে দেবে। ছিঁড়ে খুঁড়ে নেবে বাতাসের বীজ, কেড়ে নেবে ওম শীত সকালের, গ্রীষ্মদিনের শান্ত শীতল পাটি। স্বপ্ন। স্বপ্ন একটা আয়না, ভেঙে গেলেই শত টুকরো আর তো জোড়া যায় না। টুকরোগুলো সাজিয়ে নিয়ে দেখি নিজের মুখ,
এ কোন আমি? ভয়ের ঘোরে কাঁপতে থাকে বুক। হাতের মুঠোয় স্বপ্ন লুকোই নীল কুয়াশায় মুড়ে, গোপন প্রেমের রঙে রাঙাই দেখি দু চোখ জুড়ে। রোদ উঠলে সব উড়ে যায় সাদা পাতার লেখা। স্বপ্ন সে কি সত্যি নাকি জল রঙের রেখা? স্বপ্ন একটা নদীর ঘাটের সিঁড়ি, এক পা দুপা এগিয়ে গেলেই ডাকতে থাকে ভারী, আয় সখী আয় আমার কাছে, নদীর জল উথলে নাচে। ভিজছে শরীর জলে, বসন ভিজছে খালি, স্বপ্ন কোথায় শুনি শুধু মধুর করতালি। হুমকি। আপনি এলেন, ভালো লাগছে বেশ। কিছু কথা বলার ছিল, বলার রেশ না কাটতে গমগমিয়ে সময় চলে যাচ্ছে। এটা ওটা কুড়িয়ে নিক যে যেমন পাচ্ছে। বিকেল থেকে সন্ধে হলো, আকাশ ভরা তারা। এক পা জলে এক পা ডাঙায় ওই আসছে কারা। আমি অবাক, আপনি আছেন চুপটি মাথা নিচু। ভয় পাইনি, ভাবনা তবু চলছে আগু পিছু। ওদের হাতে অস্ত্র, আছে বিস্ফোরকের থলি। কোন মুহূর্তে কি যে ঘটবে কেমন করে বলি। বাতাস এসে হাত রাখল, আগুন দিল মেপে। আগুন নামা লিখতে বসে হাত উঠল কেঁপে। সব ছুঁয়েছি, জল তোকেও ছোব, যতই তুই করিস নানান ছল। কবিতা তোমাকে। সমস্ত শরীর জুড়ে কবিতা। এক পা দুপা হাঁটতে গেলে কবিতা। খেতে বসে শুয়ে শুয়ে কাঁধ ফিরলে কবিতা তোমার কথা মনে হয়। যখন নির্জন দুপুরবেলা ইজি চেয়ারে শুয়ে নীল আকাশ অথবা পল্লবিত গাছের দিকে তাকিয়ে থাকি, তখন কবিতা তুমি আস্তে আস্তে আমার চোখে নরম পালক বুলিয়ে দাও। আর যখন বস্তির 4 বছরের বাচ্চাটা দুপুর রোদে ওর ঝি মাকে কিছুতেই ছাড়বে না বলে কাঁদতে কাঁদতে খালি পায়ে গরম পিচের রাস্তায় মায়ের পিছনে ছুটে যায়, আর যখন দরজা খুলে নোংরা ন্যাংটো ছেলেটাকে দেখে বাড়ির গিন্নি ধমক দিয়ে তাড়িয়ে দেয়, তখন কবিতা তোমাকে চিৎকার করে ডেকে উঠি। সেই চোখ জলাশয় দেখলেই তার ছায়া ভরা চোখের কথা মনে হয়। সেও তো ছিল এমনই নিবিড় ঘন মেঘ, উল্লাসের নিচে উঠত ঝমঝম। ঝিলিক লাগা রোদ বড় ক্লান্ত করেছিল তাকে। কার্নিশ দেয়ালে তাই গেঁথে দিল বিষণ্ণ ছাতিমের ছায়া। নিদ্রাবিহীন গাঢ় রাত, চাঁদও বুঝি জেগেছিল শিয়রের পাশে।
বোধের সুতোয় জড়াতে জড়াতে ফ্যাকাশে স্বপ্নগুলি কখন যে নিজের ভিতরের সিঁড়িগুলি টপকে ঝাঁপ দিল জলে। কোন রমণীয় লোভ তাকে ডেকে নিল কাছে। ঘুমন্ত দর্পণে সে কি দেখেনি নিজের মুখ, বোঝেনি জলের গূঢ় ভাষা। ঘুমের দরজা ঠেলে আরো গভীর ঘুমে যেতে যেতে একবারও কেন ফিরে তাকায়নি সেই চোখ। রাধার 12 মাসা ও ঝুলন যাত্রা। সমস্ত দিন বাবুর বাড়ি থাকি। বাবুর বাড়ির ছেলে ভুলাই, বাবুর বাড়ির হিসেবটুকু রাখি। আমার ছোট মেয়েটি একা থাকে, আমার ছোট ছেলেটি ধুলো মাখে। কাঁদতে কাঁদতে ঘুমোয় তারা, আবার উঠে কাঁদে। খিদে কান্না, কান্না খিদে, এমনি পুষে রাখে। আমি রাধা, বাবুর বাঁধা লোক। সমস্ত দিন বাবুর ছেলে ভুলাই, বাবুর মন মেজাজ মর্জি রাখি। আমি রাধা, বাবুর কাছেই থাকি। শ্রাবণ পূর্ণিমার মধ্যরাত। গৃহস্থেরা নিশ্চুপ। শুধু চুপি সারে রাধা চলেছে ঝুলন যাত্রায়। কৈশোরের ঝুলন সাজাতে সাজাতে রাধা ভাবত অন্য অনেক মেয়ের মতোই যৌবনে সে দুলবে, শুধু দুলবে। কিন্তু বোকা মেয়েটা জানে না কৃষ্ণ তার প্রতীক্ষায় নেই। আছে তার রূপের, আছে তার রূপর। রূপের আতিশয্য রাধার থাক বা না থাক, সঙ্গে করে আনেনি সে অন্তত ছোট্ট একটাও রূপর পাহাড়। এবং অবশ্যই কৃষ্ণ দুলবে না, একসাথে দুলবে না, ঝুলনে ঝুলবে না। একা তাই রাধা চলেছে ঝুলন যাত্রায়। শাড়ির এক প্রান্ত বাঁধা আছে কদমের ডালে, অন্য প্রান্ত গলায় জড়িয়ে রাধা ঝুলছে, রাধা দুলছে, রাধা ঝুলছে, রাধা দুলছে। মিখাইল কালাসনিকভ এবং AK-47। অনেক তো তৈরি হলো চার্চ, ধর্মীয় মঠ, মন্দির, মসজিদ। মানুষের সঙ্গে মানুষের দূরত্ব কি কমেছে একটুও? বরং ধর্মের নামে হিংসার আগুন ছড়িয়ে আরো ভয়ঙ্কর ফেটে পড়েছে নারকীয় উল্লাস, আহ্লাদ। মিখাইল কালাসনিকভ মৃত্যুর 6 মাস আগে 93 বছর বয়সে আক্ষেপ করেছিলেন। জানতে চেয়েছিলেন তিনি কি দায়ী মানুষের এমন মৃত্যুর জন্য? মিখাইল কালাসনিকভ জন্মেছিলেন রাশিয়ার কৃষক পরিবারে। বিশ্বাস করতেন খ্রিস্ট ধর্ম। কৃষি কাজে সাহায্যের জন্য যন্ত্র বানাতে চেয়েছিলেন। যন্ত্র বানানোর অদম্য বাসনায় তিনি আবিষ্কার করে ফেললেন স্বয়ংক্রিয় বন্দুক। নাজি বাহিনীর বিরুদ্ধে লড়তে গিয়ে বানালেন যুদ্ধাস্ত্র। ভিয়েতনাম যুদ্ধে ভিয়েতনামীরা এই অস্ত্রই ব্যবহার করেছিল। কালাসনিকভ চেয়েছিলেন সঠিক যন্ত্রটি সঠিক ঠিকানায় পৌঁছে দিতে। ভেবেছিলেন মানুষের মুক্তির উপায় হবে তাঁর তৈরি অস্ত্র। অথচ
বেদনার্ত বিস্ময়ে তিনি দেখলেন সেই বন্দুক যুদ্ধাস্ত্র কেমন অনায়াসে চলে গেছে শয়তানের দখলে। কবিতার নাম শরণার্থী শিবিরের খোঁজে। এ এক অদ্ভুত সকাল। কাগজের পাতাটি খুলে দেখি ফুটফুটে শিশুটি শুয়ে আছে সমুদ্রের মুখোমুখি বালির চাদরে। ভাবছি শিশুরাই পারে মেতে উঠতে এমন মধুর খেলায়। আরও একবার ভালো করে দেখতে গিয়ে কেঁপে উঠল হাত। লিপিবদ্ধ সমস্ত অক্ষর জানিয়ে দিল শিশুটির নিথর শরীর ভেসে এসেছে সমুদ্রের জলে। 3 বছরের আইলান একটু দূরে দাদার মা তুরস্কের বদরুম সমুদ্র সৈকতে। মা বাবা দাদার সঙ্গে স্বস্তির আশ্রয় পেতে পাড়ি দিয়েছিল বহু দূর। প্রতিটি বাঁকে লাঞ্ছনা অবজ্ঞার উল্কি আঁকা পথে হেঁটেছিল যুদ্ধক্ষত নিহত আরও বহু ছিন্নমূল মানুষ। ধ্বস্ত ভৃত তারা তো যুদ্ধ চায়নি কখনো, আইলানরাও নয়। শত শত আইলানের বাবা মায়ের সাথে গলা মিলিয়ে বলতে চাই, যুদ্ধ বন্ধ ছাড়া আমরা আর কিছু চাই না। যুদ্ধ বন্ধ ছাড়া আমরা আর কিছু চাই না। যুদ্ধ বন্ধ ছাড়া আমরা আর কিছুই চাই না। স্পর্শনন্দনের উদ্দেশ্যে। 1 পা 2 পা এগোই, সব অন্ধকার। পেছনে বা পাশে, ডাইনে বাঁয়ে, যেদিকেই যাই কালো রঙের আঁকিবুকি। বলো আমি কি নিয়ে থাকি? এক টুকরো রং কেউ দেবে? আর যে পারি না, শুধু কালো আর কালো। রঙিন খেলনা দেখতে বড় স্বাদ। মণিকর্ণিকার কোনো ছায়া নেই, সব অন্ধকার। একমাত্র হাওয়া আমার বন্ধু। ছুঁয়ে দেখি শুধু ওর সর্বাঙ্গ আমার শরীরের সঙ্গে লেপ্টে যায়। হাওয়ার মধ্যে জেদ আছে আমি টের পাই। ভালোবাসার উড়ন্ত ডানায় যখন সে আমার চুলের মধ্যে আকুলি বিকুলি করে, তখন ভাবি এই তো আমি ভালোবাসার মানুষ, তোমার কাছেই রয়েছি। ভেতরে যতটা আলো সব জেলে প্রতীক্ষায় থাকি। চিঠি আসবে যেন, ছোঁয়া মাত্র বুঝে যাব কোন কথা লিখেছে সে। স্বপ্নের পরীরা এসে ভিড় করে, হাতে হাত রেখে বলে, মনের গহনে যার অন্ধকার নেই, সেই তো অনন্য মানুষ। সেই তো জানে কিভাবে জ্বালতে হয় অনির্বাণ শিখা। ওগো কাঙাল আমার, কাঙাল করেছো, আরো কি তোমারও চাই? ওগো ভিখারি আমার, ভিখারি
কি কাতর গান গায় ওগো কাঙাল। আড্ডা ৩। রাত কি তেমন মোহময় ছিল সেদিন চৈত্র মাসে, চেনা ফুলের গন্ধকে ছাপিয়ে মাংসের সুঘ্রাণ আমাদের আড্ডা তাড়িত মানুষজনকে উদ্দীপিত করে তুলছে। আরেকটু নেশা জমলে দোল রাত্রির আড্ডায় কবি গাইলেন, ও চাঁদ চোখের জলে লাগলো জোয়ার, দুঃখের পারাবারে। সেই আন্তরিক সুরের ভেতর দিয়ে তাকিয়ে দেখি চাঁদের চোখে জল। চাঁদ কি আমাদের মধ্যে নেমে এসেছিল? আমাদের একজন হয়ে কবিকে খুব কাছ থেকে দেখবে বলে আকাশ ছাড়িয়ে ঝাউডালের মাথায় এসে বসেছিল। এখন কে বলবে সেই কথা? ভাস্কর, শান্তনু, তোমরা তো ছিলে। তোমরা কি টের পেয়েছিলে অলৌকিক কোনো অনুভবের কথা? এই যে যেমন আমাদের মধ্যে চাঁদ নেমে এসেছিল, শুধুমাত্র এই পূর্ণিমায় সে শেষ স্পর্শ দিয়ে যাবে লৌকিক কবিকে। সব দেখাই ততখানি স্পষ্ট নয়। আলোর মধ্যে হারিয়ে যেতে যেতে আমরা যেমন আধার প্রতিম কিছু দেখে ফেলি, তেমনি সেদিন জ্যোৎস্নায় কোনো বোধ ছুঁয়েছিল আমাদের মনের তল্লাট। আরেকটু নেশা জমলে দোল রাত্রির আড্ডায় কবি গাইলেন, ও চাঁদ চোখের জলে লাগলো জোয়ার, দুঃখের পারাবারে। চোখের জালের লাগলো জোয়ার, দুঃখের পারাবারে। ও চাঁদ। কবিতা ভাষা মাকে। কিছুদিন আগেই পৃথিবীর সবচেয়ে প্রাচীন বৌ ভাষার মৃত্যু হল। সিনিয়র বোয়াই ছিলেন ওই ভাষার একমাত্র ধারক। বড় একাকিত্বে কেটেছে তার শেষের দিনগুলো। নিজের ভাষায় কথা বলার কোনো মানুষ ছিল না। অন্য ভাষায় নিজেকে প্রকাশ করতে করতে কান্না উঠে আসতো তার গলায়। কেউ কি বুঝতো তার কথা? কেউ কি জানতো তার লিপি? না, তার জীবন শেষ হবার সাথে সাথেই হারিয়ে গেল ৬৫,০০০ বছরের পুরনো সংস্কৃতির যোগসূত্র। এমনি করেই হারায় ১৪ দিনে এক একটি ভাষা। চলে যায় আর ফিরে আসে না কোনো দিন। কত ব্যথা, কত অভিমান বুকে নিয়ে তার চলে যাওয়া। আমরা কি জানি? আমরা কি খোঁজ রাখি কোনো? এইভাবে আমরাও কি আমাদের ভাষা মাকে চলে যেতে দেব? এমন অপমানে, লাঞ্ছনায়, রক্তাক্ত পায়ে, দূর নির্বাসনে?
যেতে দিতে পারি, যেতে দিতে পারি।